প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো অনলাইন ক্লাসে পুনরায় তোমাদের সাথে আসলাম। আজকে আমি দশম শ্রেণী তোমরা যারা আছো তাদের রসায়ন বিজ্ঞানের একাদশ অধ্যায়টা কিছু অংশ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমি অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি। আমি সুমন কুমার মিত্র, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়, সুখনগর, খুলনা। তো এই যে 11তম অধ্যায়টা তোমরা বই খুললে এর সামনে কিছু ইনফরমেশন টাইপসের জিনিসগুলো দেওয়া রয়েছে, যেগুলো আমি এখন কিছু আলোচনা করব। তো তোমরা এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসতে পারে। এমসিকিউ এবং দুই একটা ছোট ছোট সংজ্ঞাও আসতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তারপরে আমরা পরবর্তী যে সমস্ত বোঝার মানে ইনফরমেশনের পরে যে সমস্ত বোঝার যে সমস্তগুলো আছে সেগুলো আমি বোর্ডে দেখাবো একে একে। তো একাদশ অধ্যায়, এই অধ্যায়টার নাম হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। তো তোমরা জানো যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জ্বালানি তেল আমরা ব্যবহার করি, যেমন তোমরা যে পেট্রোল কিংবা গ্যাসোলিন কিংবা ডিজেল, কেরোসিন, বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট, তারপরে এই যে আমরা রান্না করার কাজে যে সমস্ত সিলিন্ডার, যে সমস্ত গ্যাস আমরা ইউজ করি, এইগুলো সবই আমাদের খনিজ সম্পদ, অর্থাৎ মাটির নিচে এগুলো খনিজ আকারে থাকে, সেগুলো বিশেষ উপায়ে উত্তোলন করে আমরা ইউজ করি। তো এই সমস্ত খনিজ সম্পদগুলো আসলে কিভাবে তৈরি হয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে তোমাদের বই অনুসারে, তোমাদের বইতে প্রথমে পড়লে তোমরা দেখতে পাবে যে এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে, যখন পৃথিবীতে ঘন জঙ্গল ছিল, অনেক গাছ ছিল, আরও বিভিন্ন ধরনের প্রাগৈতিহাসিক প্রাণী বাস করতো সেখানে। তোমরা জানো যে এখান থেকে 1-1.5 কোটি বছর আগে ডাইনোসর বাস করতো। তো আমাদের মানব সভ্যতায় গুটি কয়েক দিনে, কিছু দিনের এর আগে যে সমস্ত প্রাণীগুলো বাস করতো, তারা সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে কি হয়েছে, তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে। দেখা গেলো যে বড় একটা ভূমিকম্প হলে ওই এলাকায় যত বিশাল এলাকা জুড়ে যত বন ছিল, সেই বনের মধ্যে যে সমস্ত প্রাণী ছিল, তারা কী হলো, মাটি চাপা পড়লো। এবার কালের বিবর্তনে তাদের উপরে আরও বেশি মাটি জমে জমে তারা ভূগর্ভস্থ, মানে মাটির অনেক নিচে চলে গেল। এখন মাটির অনেক নিচে কি প্রচণ্ড চাপ আর ওই পরিমাণে তাপমাত্রা রয়েছে। প্রচণ্ড চাপ রয়েছে, তাপমাত্রা রয়েছে এবং এক প্রকার বিশেষ ব্যাকটেরিয়া রয়েছে। তো এদের প্রভাবে ধীরে ধীরে এই বিক্রিয়াগুলো খুবই সময় সাপেক্ষ। এই বিক্রিয়াগুলো হতে গেলে কয়েক লক্ষ বছর থেকে কয়েক কোটি বছর লেগে যেতে পারে। তো এই বিক্রিয়ার মাধ্যমে, এই যে বিক্রিয়াকে বলা হয় বিধ্বংসী পাতন বিক্রিয়া, এই বিক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে তোমার ওই যে উদ্ভিদ যেগুলো আছে, এইগুলো পরিণত হয়ে কয়লা, গ্রাফাইট কিংবা হীরাতে পরিণত হয়েছে। আমরা এখন বিভিন্ন খনিতে যে সমস্ত কয়লাগুলো পাই কিংবা গ্রাফাইট যেগুলো পাই, গ্রাফাইট হচ্ছে তোমরা পেন্সিলে যেটা, যে কালো রঙের যেটা দিয়ে তোমরা লেখো, আসলে দাগ কাটতে পারো, এটা হচ্ছে গ্রাফাইট। আর হীরা তো তোমরা কম বেশি চেনো। তো এই যে পদার্থগুলো তৈরি হয়েছে, এগুলো আসছে উদ্ভিদ থেকে। আর প্রাণীগুলো মাটি চাপা পড়ে কী হয়েছে, প্রাণীগুলো আস্তে আস্তে মাটি চাপা পড়ে প্রাণী থেকে হয়েছে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। পেট্রোলিয়াম কথাটা এসছে গ্রিক শব্দ পেট্রা এবং অলিয়াম থেকে। গ্রিক শব্দ পেট্রা এবং অলিয়াম থেকে। পেট্রা শব্দের অর্থ হচ্ছে পাথর, আর অলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল। আসলে আগের কালে মানুষ যখন বনে জঙ্গলে বাস করতো, আস্তে আস্তে সভ্য হওয়া শুরু করলো, তখন তো তারা খুব বেশি জ্ঞান বিজ্ঞানে অতটা উন্নত ছিল না। তো প্রাচীন গ্রীষ্মে যারা প্রথমে ওই খনিতে তেল খুঁজে পেল, তো তখন এই পাথরের জায়গায় তেল খুঁজে পেয়েছিল। তো তারা মনে করতো যে ওই পাথর ঘেমে ঘেমে কিংবা পাথর গলে গলে মনে হয় ওই তেল হয়। তাই তারা ওই তেলের নাম দিয়েছিল হচ্ছে পাথুরে তেল, যেটাকে গ্রিকদের ভাষায় বলা হয় পেট্রোলিয়াম বা পাথুরে তেল। তো সেইখান থেকেই এই যে আমরা এখন যে সমস্ত জ্বালানি তেলগুলো আমরা পাই, এগুলোকে গড়ে সড়ে আমরা ওই পেট্রোলিয়ামই বলে ডাকি। তো সেই পেট্রোলিয়াম থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক গ্যাসও পাওয়া যায়। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম একই সাথে পাওয়া গিয়েছে। তো খনি থেকে এই সমস্ত পেট্রোলিয়ামগুলো উত্তোলনের পরে
একটা বিশেষ উপায়ে সেগুলোকে পরিশোধিত করা হয়। তোমাদের বইতে 265 পৃষ্ঠায় দেখো একটা বিশেষ উপায়ে এই সমস্ত পেট্রোলিয়ামগুলোকে পৃথক করা হয়েছে। এখানে পেট্রোলিয়ামকে আংশিক পাতনের মাধ্যমে এগুলোকে পৃথক করা হয়েছে। আংশিক পাতনটা হচ্ছে এই যে পেট্রোলিয়াম, এটা তো আর একটা পদার্থের মিশ্রণ না, অনেক হাইড্রোকার্বনের মিশ্রণ। তো অনেক ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ হওয়ার কারণে এখানে ভিন্ন ভিন্ন যৌগ থাকে এবং তাদের স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন থাকে। তো এদেরকে এই আংশিক কলামের মধ্য দিয়ে, যে কলামটা তোমরা দেখতে পাচ্ছ, এই মধ্য দিয়ে চালনা করে এখানে বিভিন্ন তাপমাত্রায় উত্তপ্ত করলে এই যে পদার্থগুলো এক একটা তাদের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক অনুসারে এই চেম্বার থেকে পৃথক হয়ে যায়। এটা হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে এটাকে পৃথক করার সিস্টেম। এর মধ্যে অনেক এমসিকিউ আছে, দেখো প্রচুর পরিমাণে এমসিকিউ আছে। এইগুলো তোমরা অবশ্যই এগুলো একটুখানি মনে রাখবে এবং বারবার প্র্যাকটিস করবে। এখানে দেখো পেট্রোলিয়াম গ্যাস কি, এখানে যে পেট্রোলিয়াম গ্যাসের যে ইনফরমেশন বলা হয়েছে এই অংশে স্ফুটনাঙ্ক 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। তবে এখানে তোমার বিভিন্ন ধরনের এমসিকিউ আসতে পারে পরীক্ষায়। তো এখানে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তো এখানে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন বা মোম বা পিচ, এগুলো সবই কিন্তু হাইড্রোকার্বনের অংশ। কারণ আমাদের জীবদেহ কার্বন এবং হাইড্রোজেনের একটা সমৃদ্ধ ভাণ্ডার। অন্যান্য পদার্থ আছে, কিন্তু হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয় হওয়ার কারণে এই যে তুমি কার্বন কিংবা কয়লা কিংবা হীরা বলো কিংবা যে পেট্রোলিয়াম বলো, এগুলো সবই হাইড্রোকার্বনের যৌগ। তো আমরা সেই হাইড্রোকার্বনের যৌগ হওয়ার কারণে আমরা এখন এই হাইড্রোকার্বন নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা এখন শুরু করে দিই যে হাইড্রোকার্বন কী এবং এই হাইড্রোকার্বনগুলোকে বিভিন্ন ভাগে যে বিভাজন করা হয়েছে সেটা নিয়ে আমরা একটুখানি কথাবার্তা বলি। তো আমরা পঞ্চম অধ্যায়ে দেখেছি যে কার্বনের যোজনী হচ্ছে, কার্বন যে পরমাণুটা এর 4টা হাত আছে, অর্থাৎ 4টা বিজোড় ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে। তো এই কারণে কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী হচ্ছে 4 যোজনী। তো তোমরা জৈব যৌগে নিশ্চিত থাকো, অধিকাংশ প্রায় সব জৈব যৌগে কার্বনের যোজনী 4 ব্যবহার করা হবে। তো পঞ্চম অধ্যায়ে যেহেতু আমরা জেনে গিয়েছি যে কার্বনের যোজনী 4 কীভাবে, ওইখানে আমরা আলোচনা করেছিলাম। তো ওইখানে আমরা এখন আর যাবো না। এখন আমরা শুধুমাত্র ওইখানকার থেকে একটা ইনফরমেশন নিলাম যে কার্বনের যোজনী 4। তো এই কার্বনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়, যদি আমি এই কার্বনের সাথে আমি হাইড্রোজেন যুক্ত করে দিই, তাহলে এইটা হয়ে গেল একটা হাইড্রোকার্বন। যদি আমি এটা তো গাঠনিক সংকেত আকারে লেখা হয়েছে, যদি আমি এটা 1 সূত্রে লিখি, তাহলে এখানে এই একটা যে ব্যাপার, এটা হচ্ছে দেখো এটার গাঠনিক সংকেত এটা, আর এটার আণবিক সংকেত হচ্ছে এটা। তো কার্বনের এবং হাইড্রোজেনের মিশ্রণের ফলে কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগ তৈরি হয় সেগুলোকেই আমরা বলি হাইড্রোকার্বন। অর্থাৎ হাইড্রোকার্বন বলতে আমরা বুঝি এক কথায় কার্বন এবং হাইড্রোজেনের যৌগই হচ্ছে হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বন সমূহকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো আমি দেখো তোমাদের বইতে তো ডিটেলস সংজ্ঞা আকারে রয়েছে, আমি সে সংজ্ঞা একে একে বলবো, কিন্তু আমি একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে মূলত আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে দেখো আমি বলছি একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো দেখো অ্যালিফেটিকও বলা যায়, আবার অ্যালিফেটিকও দেওয়া যায়। তোমাদের বইতে ক দিয়েছে, আমিও ক দেই। তো অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই 2 প্রকার, মানে হাইড্রোকার্বনের প্রধান যে শাখা রয়েছে এই 2 প্রকার রয়েছে। তো অ্যালিফেটিক শব্দটার অর্থ হচ্ছে চর্বিজাত, অর্থাৎ প্রথমে এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা
প্রাণীজ চর্বি থেকে পাওয়া গিয়েছিল। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে অনেকেই বলে যে সুগন্ধিযুক্ত, কিন্তু আদতে এটা সুগন্ধিযুক্ত কোনো কিছু না, এটা হচ্ছে সুরভি কেন্দ্র। এই সুরভি কেন্দ্র মানে আমরা যখন অ্যারোমেটিক হাইড্রোকার্বনে যাব তখন আমি এটা দেখাবো। সুরভি মানে সুস্থিত, এই যোগটা বেশ স্থায়ী, মানে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিংবা এটাকে ভাঙন টাঙন সহজে এটার মানে ক্ষয়ক্ষতি হয় না বিক্রিয়ার দিক থেকে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক অর্থাৎ সুরভি কেন্দ্র। সুরভি মানেই সুগন্ধি না, অনেক দুর্গন্ধযুক্ত যৌগ আছে কিন্তু অ্যারোমেটিকের মধ্যে পড়ে। তো এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। দেখো হাইড্রোকার্বন কথাটা সব জায়গায় উচ্চারণ হবে, আমি আর এখানে হাইড্রোকার্বন লিখছি না, কারণ আমি এখানে যেহেতু শখটা করছি একটু বড় হবে, নাও ধরতে পারি, এই জন্য। তারপর হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আর অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। এই মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বনটা আবার দুই প্রকার, কি বলছি, সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের আর একটা নাম বলছি যে অ্যালকেন, আর এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। আর এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন এটাও দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তো দেখো, আমি যদি একটা চার্ট দিয়ে তোমাদের এই যে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ আছে একত্রে যদি বোঝাইতে যাই, তাহলে একটা ছকের মাধ্যমে দেখো সহজেই আমরা বুঝতে পারি। তাহলে হাইড্রোকার্বন, আমি প্রথমে আবার এটাকে বলি, হাইড্রোকার্বন সমগ্র হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালকেন এক কথায়, আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, এটাকে বলি অ্যালকিন এবং অ্যালকাইন। আবার বদ্ধ শিকল যে হাইড্রোকার্বন আছে এইটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। এই সম্পৃক্তের মধ্যেও এক অ্যালকেন রয়েছে আর অসম্পৃক্তের মধ্যেও অ্যালকিন এবং অ্যালকাইন রয়েছে। তো সেখানে আমরা যেয়ে দেখব যখন, তাহলে দেখো তোমরা এটা আমি ছকের মাধ্যমে দেখিয়েছি, এখনই আমি ইন ডিটেলস লিখে লিখে একটা 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 করে আমরা এই হাইড্রোকার্বনগুলো শিখব এবং সাথে সাথে এদের নামকরণগুলো শিখব। দেখো হাইড্রোকার্বনের এই নামকরণগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা নিয়েই আমরা এই অধ্যায়ে অনেক বিক্রিয়া টিক্রিয়া করবো। তা আমি যদি কোনো একটা বিক্রিয়া করতে যাই কিন্তু ওই যৌগের যদি নাম না জানি, তাহলে সেই বিক্রিয়া করা তো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই জন্য আমরা হাইড্রোকার্বনগুলোর নাম, মানে যেটা তোমার সিলেবাসে ইনক্লুড আছে, যতটুকু পরিমাণ আছে, সেই নামগুলো আমরা খুব ভালো করে শিখব। তো দেখো আমরা আস্তে আস্তে এই হাইড্রোকার্বনগুলো কি এবং তাদের নাম কি করে করতে হয় সেইখান থেকে আমরা আস্তে আস্তে যাব স্টেপ বাই স্টেপ। তো আমরা প্রথমত হাইড্রোকার্বনের যে প্রধান দুই ভাগ অর্থাৎ অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, সেখান থেকে আমি কিসে যাচ্ছি, অ্যালিফেটিক হাইড্রোকার্বনে। এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন এইটা কি হয়েছে,
এটা প্রধানত দুই ভাগে ভাগ করা গিয়েছে, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তো আমি এখন এই উদাহরণের মাধ্যমে তোমাদের আমি দেখাই। আমি আগেই বলেছি যে কার্বনের যোজনী 4, এটা মাথায় রাখবা। তা মনে করো যে এখানে 3টা কার্বন নিয়ে আমি দেখাই। এই যে 3টা কার্বন, দেখো কার্বনের প্রত্যেকের হাত 4টা করে, কিন্তু দেখো এই কার্বনের 1টা 2টো 3টে, আর এই কার্বনের সাথে একটা হাত 4টে। এই কার্বনের দেখো 1টা 2টো 3টে 4টে, প্রত্যেক কার্বনেরই 4টা হাত পূরণ হয়েছে। আর যেহেতু আমি হাইড্রোকার্বন নিয়ে কথা বলছি, তাহলে কার্বনের যখন হাত দেওয়া হয়ে গেছে, এদের মধ্যে বন্ধন দেওয়া হয়ে গিয়েছে, কারণ বাদ বাকি যে জায়গাটুকু ফাঁকা থাকবে, যে বন্ধনগুলো ফাঁকা থাকবে, সেখানে চোখ বন্ধ করে আমরা হাইড্রোজেন বসিয়ে দেবো। কারণ এখানে আমি অবশ্যই হাইড্রোকার্বন নিয়ে কথা বলতেছি। এই হাইড্রোকার্বনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত আর কেউই থাকবে না। তো এইটা হচ্ছে এর গাঠনিক স্ট্রাকচার। এখন যদি আমি এটাকে একটুখানি শর্ট করে লিখি, CH3 CH2 CH3, মানে এইটা এসে দাঁড়াবে এরকম। দেখো এইখানে যে কার্বন শিকলটা আমি দেখতে পাচ্ছি, দেখো এটা চেনের মতো না শিকল, এটার সাথে এইটা লাগানো, সেটার সাথে সেটা লাগানো। তাহলে দেখো এটা দুটো মুক্ত প্রান্ত রয়েছে, তুমি দুটো মাথা তুমি খুঁজে বের করতে পারবে। যদি এটা স্টার্টিং, এটা এন্ডিং, তুমি খুব সুন্দর করে খুঁজে বের করতে পারবে। তাহলে এই ধরনের যে সমস্ত হাইড্রোকার্বন আছে, এই ধরনের হাইড্রোকার্বনকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। এইবার দেখো পাশাপাশি আমি আর একটা লিখি, দেখো এবার এই যৌগটার দিকে তাকাও, এটাও 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, কিন্তু এবার তুমি বলতে পারবে না যে ওর মাথা কই। দেখো তুমি মাথা এটাও দেখতে পারো, কিংবা এটাও দেখতে পারো, কিংবা এটাই দেখতে পারো, কারণ এর কোনো মাথা নেই। এবং এটাকে একত্রে এইভাবে লেখা হয়, একটি ত্রিভুজ আকৃতি দিয়ে, অর্থাৎ 3 কোণা মানে 3টা কার্বন, যতগুলো কোণা মানে ততগুলো কার্বন। আর কার্বনের সাথে যদি হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল না থাকে, তাহলে সেটা দেওয়ার দরকার নেই, ওটা বুঝে নিতে হবে যে কার্বনের ওইখানে কার্বন বন্ধনের পরে যতগুলো হাত ফাঁকা আছে সেইখানে হাইড্রোজেন রয়েছে। তাহলে দেখো তুমি এর কোনো প্রান্ত খুঁজে পাবে না, সবই এক। অর্থাৎ এটা বদ্ধ চাকরিক আকারে চলছে, চক্র আকারে চলছে। তুমি যদি এইটাকে প্রান্ত বলবে, এটাকেও প্রান্ত বলতে পারো, এটাকেও প্রান্ত বলতে পারো, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট প্রান্ত নেই। তো এটা হচ্ছে বদ্ধ শিকল বা চাকরিক যৌগ। কিন্তু যদি তুমি এই দিকে এসে তাকাও, দেখো এখানে সহজেই দেখা যাচ্ছে যে এটা দুটো প্রান্ত রয়েছে, এখানে স্টার্ট করে এইখানে শেষ হয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর এটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদের বইতে বিউটেন দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ 4টা কার্বন দিয়ে বোঝানো হয়েছে, আমি এখানে 3টা কার্বন দিয়ে বুঝিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা চলে গেলাম কোথায়? প্রথমে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের যে প্রথম 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল, সেটা দেখলাম। তাহলে আমাদের বইতে যে সংজ্ঞাটা দেওয়া রয়েছে ওইটা আমরা অবশ্যই, এখন তো আমরা বুঝতে যেহেতু পারলাম, এখন পরীক্ষার খাতায় তো কিছু লিখতে হবে, সেই জন্য বোঝার সাথে সাথে একটুখানি পড়ে তোমাদের আত্মস্থ করতে হবে। এখন সোজা বাংলা ভাষায় যেটা বলে মুখস্থ করতে হবে, কিন্তু না বুঝে মুখস্থ করা এবং বুঝে মুখস্থ করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। তুমি যদি বুঝে থাকো একটা জিনিসকে, তাহলে তোমার কিন্তু ওইভাবে মুখস্থ করা লাগে না। তুমি বুঝে থাকলে আর একটুখানি বাংলা ভাষা তো তুমি পারো, এই বাংলা ভাষায় তুমি যেটা বুঝেছো সেটা লিখলেই সেটাই হচ্ছে কেমিস্ট্রি। অর্থাৎ তুমি যা বুঝবা সেটাই কেমিস্ট্রি, কিন্তু যা খুশি তাই বুঝবা সেটা কেমিস্ট্রি না। দেখো তো এখন আমরা এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন, এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে যে আরও 2 ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, সেটা নিয়ে একটুখানি কথা বলবো। আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর 2 নম্বর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। যেমন আমি একটুখানি আগেই বলেছিলাম যে ওই যে যেটা দিয়ে এটা দিয়েই আমি উদাহরণ দিয়েছিলাম। দেখো এইখানে সবই কার্বন এবং কার্বনের সাথে একটা বন্ধন রয়েছে, একক বন্ধন। দেখো এই বন্ধনগুলো হচ্ছে সব সমযোজী বন্ধন। তোমরা যখন পঞ্চম অধ্যায়ে পড়েছো তখন সমযোজী বন্ধন খুব ভালো করে পড়েছো।
সুতরাং এইখানে তো আমার আর সমযোজী বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করার কোনো অপশন নেই। তো এইখানে দেখো এই কার্বন কার্বনের মধ্যে সব একক সমযোজী বন্ধন বিদ্যমান। তো এইগুলো হচ্ছে সব সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কি রয়েছে, মনে করো যে এই একটা ডাবল বন্ড রয়েছে, দেখো এই একটা যৌগ, হ্যাঁ, অথবা এরকম আমি আর একটা যৌগ দিতে পারি, ট্রিপল বন্ড, এই একটা যৌগ। দেখো এই যৌগটাকে যদি আমি একটু এইভাবে লিখি, একত্রে আমি গাঠনিক সংকেত দিয়েও লিখছি, আবার আণবিক সংকেত দিয়েও লিখছি। আর এইটাকে লিখলে আসতো এটা, আমি পাশে লিখে দিচ্ছি, এইটা সমান সমান এইটা। তো এখানে দেখো প্রথম যে যৌগটা তোমরা দেখতে পেলে ওইখানে সব একক বন্ধন বিদ্যমান, আর পরের যে দুটো যৌগ তোমরা দেখতে পেয়েছো এখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান। এটা হচ্ছে দ্বিতীয় যে দুটো প্রকৃতির যে যৌগ দেখতে পেলে দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে যেটার মধ্যে ডাবল বন্ড রয়েছে সেটাকে আমরা বলছি অ্যালকিন, আর যেটা সিঙ্গেল বন্ড রয়েছে সেটাকে বলছি আমি অ্যালকাইন, আর সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমি বলছি অ্যালকেন। অর্থাৎ অ্যালিফ্যাটিক মুক্ত শিকল হাইড্রোকার্বন মূলত তিন ভাগে ভাগ করা গেল। একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, যার মধ্যে অ্যালকেনকে আমরা বলছি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, এবং অ্যালকিন এবং অ্যালকাইনকে আমি বলছি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন এটাকে যদি আমি মুক্ত শিকলে না এনে আমি যদি বদ্ধ শিকলে নিয়ে যাই, দেখো তাহলে কি হবে, বদ্ধ শিকলের মধ্যে যে সম্পৃক্ত অসম্পৃক্ত কি আছে, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমি একটুখানি আগেই যেটা উদাহরণ দিয়েছি ওইটাই আমি আবার অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো এখানে সব কার্বন কার্বন একক বন্ধন যুক্ত, প্রতিটা কার্বন আর একটা কার্বনের সাথে সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত রয়েছে। আর যদি আমি এখানে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের কথা বলি, তাহলে এখানে দেখো এইখান থেকে কি হবে, এর মধ্যে যে কোনো একটা ডাবল বন্ড থাকবে, সবগুলোই ডাবল বন্ড থাকতে হবে এমনটা না। দেখো এই কার্বনের সাথে এই কার্বনের একটা ডাবল বন্ড, তুমি এই ডাবল বন্ডটা এখানেও দিতে পারতে, এখানেও দিতে পারতে, তোমার খুশি। তো এটা হচ্ছে একটা অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। দেখো এই কার্বনের এখানে হাত নির্বাচন করার সময় আমি যে এখানে দুটো হাইড্রোজেন দিয়েছি, দুটো হাইড্রোজেন দিয়েছি, দুটো হাইড্রোজেন নিয়েছি, তো এখন এখানে কি হবে, এই কার্বনে দেখো এখানে দুটো বন্ধন আর এখানে একটা বন্ধন, তাহলে একটা কার্বনে কত যোজনী বলেছি আমি, একটা কার্বনে হচ্ছে যোজনী 4, তাহলে 3টা যোজনী এখানে ইউজ হয়ে গিয়েছে, অর্থাৎ এর হাত থাকলো বাকি একটা, তাহলে সেটাখানে একটা হাইড্রোজেন, এখানেও একটা বাকি রয়েছে, এখানেও একটা হাইড্রোজেন, কিন্তু এর রয়েছে দুটো বাকি, তাই এখানে দুটো হাইড্রোজেন। তো তোমার বইতে দেখো 4 কার্বন দিয়ে দেখানো রয়েছে, 3 কার্বন দিয়ে দেখানো রয়েছে, আমি একটাই উদাহরণ দিলাম। এটাই হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত বদ্ধ শিকলের মধ্যে সাধারণত ত্রিবন্ধন থাকে না, দেখা যায় না। এটা বিভিন্ন বিক্রিয়ার সময় বিভিন্ন যে সমস্ত আভ্যন্তরীণ যে স্টেট আছে, যেগুলো তোমাদের উচ্চ ক্লাসের ব্যাপার স্যাপার, এটা এখানে আসলে বোঝানো সম্ভব না, তো সে সমস্ত ক্ষেত্রে দেখা যায়। তো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে মূলত দ্বিবন্ধনই দেখা যায়। তো দ্বিবন্ধন থাকলে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আর একক বন্ধনযুক্ত যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন সেটাকে আমরা সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলবো। এটা আমাদের তাহলে অ্যালিফ্যাটিক পার্ট যেটা আমরা প্রথমে লিখেছিলাম সেটা শেষ হলো। এখন আসি আমরা অ্যারোমেটিক পার্টে, যে অ্যারোমেটিক
হাইড্রোকার্বন বলতে কি বোঝাচ্ছি আমরা, অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো কি। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোতে এসে তোমাদের বইতে যেটা সংজ্ঞা দেওয়া রয়েছে সেই অনুসারে বললে এরা সাধারণত 5, 6 বা 7 সদস্য বিশিষ্ট এক একটা চক্রের হয় এবং এইখানে এরা এমনভাবে যুক্ত থাকে যে একটা অন্তরে একটা দ্বিবন্ধনের মাধ্যমে এটা একটার সাথে আরেকটা যুক্ত থাকে। তাহলে আমি একটা দেখাই, দেখো কার্বন, দেখো এখানে এই যে কার্বনের একটা চক্র, এখানে 6 সদস্য বিশিষ্ট একটা চক্র নিয়েছি আমি। ওই বদ্ধশিকলের মতোই, কিন্তু বদ্ধশিকলের থেকে এর একটুখানি পার্থক্য রয়েছে, সেটা কি আমরা দেখাবো। তো সেখানে বলছে একটা অন্তরে একটা দ্বিবন্ধন, এইখানে দ্বিবন্ধন আছে, এইটাই থাকবে না, এইটাই থাকবে, এইটাই থাকবে না, এটাই থাকবে, দেখেছো? তাহলে একটা অন্তরে একটা দ্বিবন্ধন থাকবে এবং তারপরে যে জায়গাটুকু ফাঁকা থাকবে, যে হাতটা ফাঁকা থাকবে, কার্বনের যে যোজনীটা ফাঁকা থাকবে, সেখানে আমি নিঃসন্দেহে হাইড্রোজেন বসিয়ে দেবো, কারণ আমরা আগেই বলেছি যে আমরা হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা করছি। তাহলে এই একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, দেখো এটা বদ্ধশিকল হলেও এই বদ্ধশিকলটার নাম বলা হয়েছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা বদ্ধশিকল হাইড্রোকার্বন হলেও এই হাইড্রোকার্বনটার নাম বলা হয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কারণ এর বিশেষ কিছু ধর্ম রয়েছে। দেখো আমি যদি এইখানে এরকম দেখতে একটা বদ্ধশিকল হাইড্রোকার্বন এখানে আমি আঁকাই, যেটা অ্যারোমেটিক না, দেখো এই একটা বদ্ধশিকল হাইড্রোকার্বন, দেখো এই একটা বদ্ধশিকল হাইড্রোকার্বন, তোমরা একটুখানি তাকাও। তো আমি এর মধ্যে দিয়ে একটা দাগ দিয়ে দিই, তা নাহলে আবার গুলিয়ে যেতে পারে, এই জন্য দাগ দিয়ে দিলাম। তো দেখো এই একটা 6 কার্বন বিশিষ্ট বদ্ধশিকল হাইড্রোকার্বন, এটাও একটা 6 কার্বন বিশিষ্ট বদ্ধশিকল হাইড্রোকার্বন, কিন্তু তুমি এইখানে এদিকে তাকাও, এখানে একান্তরিত দ্বিবন্ধন আছে, এখানে একান্তরিত কোনো দ্বিবন্ধন নেই, মূলত এখানে কোনো দ্বিবন্ধন নেই। এখন আমি যদি একটা দ্বিবন্ধন দেই এর মধ্যে, তাহলে এখানে আমি একটা দ্বিবন্ধন দিতে পারতাম, কিন্তু এখানে কোনো একান্তরিত দ্বিবন্ধন না, দেখো ওই একটা দ্বিবন্ধন। কিংবা আমি যদি এইখানেও একটা দ্বিবন্ধন দিই, তাহলে দেখো ওইখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন। তাহলে এই যৌগটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আর এইটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। তাহলে এইটার নাম কেন এরকম অ্যারোমেটিক হলো? আমি তোমাদের ওই প্রথমেই বলছিলাম যে অ্যারোমেটিক শব্দের অর্থ সুগন্ধিযুক্ত, এটা আসলে ঠিক না। অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুরভি কেন্দ্র। এই সুরভি মানেই বলতে পারি আমরা সুগন্ধি, সেইখান থেকে হয়তো অনেকে বলে থাকেন যে এটা সুগন্ধিযুক্ত, আসলে কিন্তু অ্যারোমেটিক যৌগের মধ্যে অনেক দুর্গন্ধযুক্ত অনেক কিছু আছে। তাহলে এরকম সুরভি কেন্দ্র বলছে কেন? এইটা বিক্রিয়ার সময় যখনই আমরা পরবর্তীকালে তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন এই ধরনের অ্যারোমেটিক যৌগের অনেক বিক্রিয়া দেখতে পাবে, তো তখনই দেখতে পাবে যে এই যৌগগুলো সহজে এদের ভাঙা যায় না বিক্রিয়ায়, কিন্তু এই সমস্ত শিকলগুলো সহজে ভাঙা যায়, অর্থাৎ এদের থেকে এরা বেশি সুস্থিত, অনেক স্টেবল। তাই এদের স্টেবিলিটির উপর ভিত্তি করে বলা হয়েছে যে সুরভি কেন্দ্র বা সুরক্ষিত কেন্দ্রযুক্ত যৌগ, তাই এদেরকে বলা হয়েছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর এইগুলোকে বলা হয়েছে অ্যালিফেটিক এবং সাইক্লিক অ্যালিফেটিক, এগুলো চাক্রিক অ্যালিফেটিক যে সমস্ত হাইড্রোকার্বন। তাহলে আমি আশা করি যে আমাদের যে এই প্রথমে তোমাদের বইতে যে হাইড্রোকার্বনের যে শ্রেণী বিভাগটা রয়েছে 11.2.2 পর্যন্ত, অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর আগ পর্যন্ত যে শ্রেণী বিভাগগুলো রয়েছে কিংবা যে খুঁটিনাটি যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমি যেখানে এগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বুঝতে যদি পারো তাহলে অবশ্যই তোমরা বাসায় বসে এর বইতে যে সমস্ত সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে এবং উদাহরণগুলো দেওয়া রয়েছে এইগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার পরে মুখস্থ সংজ্ঞাগুলো মুখস্থ করার পরে অবশ্যই তোমরা লিখবে। কোনো জিনিস একটা মুখস্থ করে না লিখলে কিন্তু ওটাকে 2 দিন পরে তুমি ভুলে যাবে। এবং এর মধ্যে যে সমস্ত যৌগগুলো রয়েছে, সংকেতগুলো রয়েছে, এগুলো খাতা কলমে অবশ্যই প্র্যাকটিস করবে। এটা বসে বসে দেখার কোনো জিনিস না, এটাকে অবশ্যই তোমাকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে। হ্যাঁ, কেমিস্ট্রি কিন্তু
একটুখানি প্র্যাকটিস না করলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তবে সেই প্র্যাকটিসটা বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে এবং বোঝানোর সুবিধার্থে তোমাদের যে সমস্ত শ্রেণী শিক্ষকরা রয়েছে, যে কোনো বিষয় না বুঝে পড়লে সেটা খুব কঠিন মনে হয়, শ্রেণী শিক্ষক রয়েছে তাদের সহায়তা নেবে। এবং এই করোনাকালীন সময়ে তোমাদের স্কুল বন্ধ থাকা সত্ত্বেও দেখো যে টিচাররা, তোমাদের প্রত্যেক স্কুলের যতগুলো টিচার রয়েছে দেখো কত কষ্ট করে তারা ক্লাস নিচ্ছেন। তো তোমরা যদি তোমাদের জন্য এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংস্কৃতি টিভিতেও তোমাদের ক্লাসগুলো নিয়ে আসছে, তো এবং তোমাদের কর্তব্য হবে যে বাসার মধ্যে বসে বসে এখন এগুলো পড়া। কারণ খুব শীঘ্রই হয়তো বা এই বছরের শেষেই হয়তো বা ভ্যাকসিন এসে যেতে পারে, সামনের বছরে সব কিছু মানে স্বাভাবিক হয়ে যাবে সৃষ্টিকর্তা চাইলে। তো তখন কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। তোমরা ভাবছো যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় ছাড় টাড় দিয়েছে, সুতরাং তোমাদের পরীক্ষাও কিছু ছাড়টা দিয়ে দিতে পারে, অটো পাস করতে পারে, সে কিন্তু ওই রকম কোনো সম্ভাবনা নেই। উপরওয়ালার কৃপা হলে, দয়া হলে অবশ্যই আমরা এই সমস্ত যে কঠিন পরিস্থিতি পার করছি সেটা খুব দ্রুতই এটা কেটে যাবে। তখন কিন্তু তোমাদের ফুল সিলেবাসেই পরীক্ষা হবে। সুতরাং এখন ঘরে বসে বসে কোনো রকমের ফাঁকি না দিয়ে শিক্ষকরাও সেইভাবে চেষ্টা করছে যে যেন তোমাদের অসুবিধা না হয়, এই জন্য তারা কষ্ট করে ক্লাস নিচ্ছে। তো তোমাদের কর্তব্য হবে ঘরে বসে বসে এইগুলো ক্লাস, ওই ভিডিও ওইগুলো অনলাইন থেকে দেখে খুব ভালো করে প্র্যাকটিস করে প্রস্তুত থাকা। যে কোনো সময় স্কুল খুললেই কিন্তু আমাদের পরীক্ষা হয়ে যাবে, তখন কিন্তু দ্রুত একটা চাপ পড়বে তোমাদের উপরে। এখন ওই চাপটা যেন তোমরা মোকাবেলা করতে পারো, এই জন্য এখন বাসায় বসে লেখাপড়া করাই তোমাদের কর্তব্য। তো যাক, ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আগামী ক্লাসে যখন আমরা দশম শ্রেণীর তোমাদের আবার এই চ্যাপ্টারে ফিরে আসবো, তখন আগামী ক্লাসে আমরা এই যে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম, এই হাইড্রোকার্বনের বিভিন্ন ওই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কিংবা ওই চাকরিক যৌগগুলো যে সমস্ত নামগুলো তোমাদের ওই বইতে দেওয়া রয়েছে, দেখো আমি কিন্তু ওই সংকেতগুলো লিখেছি কিন্তু নামগুলো কিন্তু আমি লিখিনি, যে এটার নাম প্রোপেন কিংবা এটার নাম বিউটেন, আমি কিন্তু লিখিনি। কারণ আমি না শিখায় তোমাদের কোনো নাম আমি কিন্তু পড়াইতে চাইনি যে এটা নামাই ওইটা নামাই, এরকম কোনো জিনিস আসলে রসায়নে নেই। তো এই পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা যখন এই ক্লাসটা করব তখন আমরা ওই জৈব যৌগের নামগুলো কিভাবে আসে সেটা আমরা ইন ডিটেলস দেখব এবং খুব ভালো লাগবে তোমাদের, ওইটা কোনো মুখস্থ কোনো জিনিস না। তো তত পর্যন্ত তোমরা বাসায় থেকে লেখাপড়া করো, সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।